ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কনক মাহমুদ। দর্শক ইতিমধ্যে হয়তোবা জেনে গিয়েছেন শ্রীলঙ্কা সিরিজটা শেষ হয়ে গিয়েছে, তবে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটারদের, কারণ আগামী পরশু দিন থেকে আবার শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ। এর জন্য কিন্তু আগামীকাল থেকেই মাঠে নেমে যাবে বাংলাদেশের ক্রিকেটাররা। আমরা কিন্তু এই সিরিজটা নিয়ে কথা বলবো, একই সাথে কথা বলবো যে শ্রীলঙ্কার সিরিজটা টি-20 সিরিজটা শেষ হলো একেবারে দানে দানে 3 দান, মানে টেস্ট ওয়ানডে হারের পর একেবারে টি-20তে ফিরে আসা, এটার পেছনের রহস্যটা জানতে চাইব। এবং একই সাথে আমাদের যে সামনে এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে, তার আগে এই টি-20 দলে কোনো ধরনের চেঞ্জ আসতে পারে কিনা সেটাও জানার চেষ্টা করবো। আমাদের সাথে আছেন স্টুডিওতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মুশফিকুর রহমান বাবু, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের আরেকজন অতিথি আমাদের সাথে যুক্ত হবেন। আমরা শুরুতেই স্বাগত জানাতে চাই বাবু ভাইকে। বাবু ভাই, স্বাগত আপনাকে। আমরা আসলে কথা বলবো এই সিরিজটা নিয়ে। আমাদের আজকে বেশ কিছু প্রশ্ন রয়েছে। একটা প্রশ্ন যে এই শ্রীলঙ্কা সিরিজ, তার পারফরমেন্সটা কি পাকিস্তান সিরিজও ধরে রাখা সম্ভব কিনা। আর একটা ব্যাপার যে এই যে টি-20 দলটা রয়েছে, সেই টি-20 দলটার মধ্যে আর কোনো পরিবর্তন আসবে কিনা, যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ। আর একই সাথে আমরা কথা বলবো রংপুর রাইডার্স নিয়েও। আপনারা জানেন রংপুর রাইডার্সটা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গিয়েছে গ্লোবাল সুপার লিগের, এবং শিরোপা ধরে রাখার মিশনে তাদের প্রতিপক্ষ স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, সেই ম্যাচ নিয়েও কথা বলবো। বাবু ভাই, আমরা শুরুতেই একটু জানতে চাচ্ছিলাম যে এই যে শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা জয়, শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার মতো সিরিজ জয়, অধিনায়ক লিটন দাস কিছুটা আবেগতাড়িত হয়েছেন, বলেছেন যে এইটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। এইটা কি আসলে তিনি যেটা বলেছেন এটা ঠিক বলেছেন কিনা? কারণ শ্রীলঙ্কার মাটিতে কিন্তু আমরা এই প্রথম জিতলাম। আরেকটা জিনিস যে তার অধীনেই দেশের বাইরে 2টো সিরিজ আমরা জিতলাম। সো এটা কি আসলে বড় অর্জন বলা যায় কিনা? অবশ্যই বড় অর্জন। আপনি দেখেন যে আমরা টেস্টে ভালো করতে করতে খারাপ করলাম, একটা টেস্ট ওয়ানডে দুটোই হারলাম। মনে হচ্ছিল যে হয়তো আমরা সিরিজও জিততে পারি, ওয়ানডেতে একটা পরে আবার একটা হারে গেলাম, কিন্তু প্রথম হেরে পরের 2টাতে আবার জিতা, এটা কিন্তু অনেক বড় কামব্যাক বলবো। এবং ট্রেমেন্ডাস পারফরমেন্স করেছে, আমার এত ভালো লেগেছে। আমি 3টা ম্যাচই আলহামদুলিল্লাহ দেখার সুযোগ হয়েছে, এবং প্রতিটা বল টু বল আমি দেখে এনজয় করেছি। বিশেষ করে লিটনের কথা না বললেই না, যে লিটন আমরা যেভাবে তাকে মানে ভয় পাচ্ছিলাম যে লিটন হয়তো হারিয়ে যাচ্ছে, কারণ সে রানে ছিল না, সেখান থেকে সে এত সুপার 2টা ইনিংস খেলো এবং দেখার মতো, এবং এত সেন্সেবল। আমরা সবসময় জানি যে লিটন যেদিন খেলবে সেদিনকে আর কাউকে দরকার হয় না, কিন্তু সেই কবে তার ব্যাট হাসবে এটা কিন্তু আমরা সবসময় আশা করছিলাম যে লিটন আসবে, ব্যাট করবে, কিন্তু লিটন ওই ছন্দটা হারিয়ে ফেলছিল। আমার কাছে মনে হচ্ছে লিটন খুব তাড়াহুড়া করছিল। সেকেন্ডলি হোক, আমার মনে হচ্ছে ও মানে প্রি ডিটারমাইন্ড অনেক শর্টস খেলছিল, যার জন্য ও তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছিল। তো আসলে একজন কিপার কাম ব্যাটসম্যান যখন, সে তো কিন্তু বল অনেক বেশি আর ভালো দেখতে পারে একটা নর্মাল ব্যাটসম্যানের থেকে, কিন্তু আমি জানি না কেন ও এটা হচ্ছিল। আসলে প্রত্যাশার চাপও বলা যায় কিনা? আপনি যদি বলেন যে হ্যাঁ সাকিব আল হাসান এখন নাই, তামিম ইকবাল খেলছেন না, আরো বড় বড় তারকারা নাই, তখন আমাদের একটা চাপ এসে পড়ে জানা, মানে কাউকে তো সামনে থেকে লিড দিতে হবে, যার কারণে লিটনের উপর প্রেশারটা একটু বেশি পড়ছে কিনা, এটাও হতে পারে কিনা ব্যাটিং? না, লিটন প্রেশার দেখেন না, আপনার নিজে পারফর্ম করতে হবে। এই প্রেশারটা না নিলে আপনি বাংলাদেশের খেলতে পারবেন না, কারণ এইটা আমরা 20 কোটি লোক সবাই তাকায় থাকি, গোটা ওয়ার্ল্ড তাকায় থাকি লিটন খেলতেছে। লিটন কেন, হঠাৎ যে ন্যাশনাল টিমে খেলে তারই কিন্তু কাজ হলো যে ওই প্রেশারটা নিয়ে আমাকে পারফর্ম করতে হবে। যখন আমি খেলেছি আমাকেও করতে হয়েছে, হয়তো অত ভালো করতে পারিনি, কিন্তু আমরা তো একসময় এই জায়গাটাই করে এসেছি। কারণ এই প্রেশারটা তখন আর কিন্তু মাঠে চলে গেলে আমরা কিন্তু মাঠের প্রেশার থেকে ওই আপনার মানে আমরা যে ভয়টা পাই সেটা হলো মিডিয়া প্রেশার, বুঝছেন? তো এইটা আমরা এখন ওভারকাম করছি, এবং পাকিস্তান টুরেও আমরা অনেক ভালো করবো আশা করছি। অবশ্যই আমরা আশা করি। আমরা এর মধ্যে আমরা একটু স্বাগত জানাতে চাচ্ছি আমাদের স্টুডিওতে ইতিমধ্যেই চলে এসেছেন আরেকজন অতিথি, ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট ভাষ্যকার, ধারাভাষ্যকার মাঝারুদ্দিন অমি। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ কনক ভাই, থ্যাংক ইউ। যদিও বা একটু দেরিতে এসেছেন, কিন্তু কিন্তু প্রতিক্রিয়াটা একটু তাড়াতাড়ি জানতে চাচ্ছিলাম যে এই যে সিরিজটা শেষ হলো, আমরা মানে ওয়ানডের পরে কিছুটা হৃদয় ভেঙে যাওয়ার মতো একটা ব্যাপার ছিল, তারপরে টি-20 সিরিজে এরকম ঘুরে দাঁড়ানো এবং শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়, এটা কতটুকু
আপনাকে উচ্ছ্বসিত করেছে? খুব দরকার ছিল বাংলাদেশের জন্য, টু বি ভেরি অনেস্ট, যে আমাদের লাস্ট কয়েকটা যে কোনো ফরম্যাটে টেস্ট ছিল, ওয়ানডে ছিল, শ্রীলঙ্কাতে আমরা ফার্স্ট টেস্টটা মোটামুটি খেলেছিলাম, ড্র হয়েছিল, বাট রেজাল্টটা আমাদের দিকে যাচ্ছিল না। প্লাস যে টাইপের ক্রিকেট হচ্ছিল অনেক রকম কোয়েশ্চেন হচ্ছিল যে প্লেয়ারদের রোল নিয়ে। বাট পরে যখন প্রথম ম্যাচ হারার পর সেকেন্ড ম্যাচ থেকে একটা সঠিক জায়গায় গোয়িং টু দ্য বেসিক্স, যেটা বলছিলাম যে আমরা অনেক কিছু ট্রাই করছিলাম কিন্তু আমাদের অ্যাকচুয়াল জায়গাটার মধ্যে স্ট্রেংথের জায়গাতে আমরা কাজ করছিলাম না। সেকেন্ড ম্যাচ থেকে মনে হচ্ছে যে টিম কম্বিনেশন যদি বলি, প্লেয়ারদের রোল যদি বলি, ক্যাপ্টেন লিটনের কথা হচ্ছিল, সো হি লেড ফ্রম দ্য ফ্রন্ট। কারণ আমরা বলছিলাম যে সাকিব, তামিম, মুশফিক যাওয়ার পর একটা বড় ভ্যাকিউম হয়েছে। সো প্লেয়ার্স লাইক লিটন, মিরাজ, তাসকিন, মুস্তাফিজ, এদেরকে আরেকটু রেসপন্সিবিলিটি নিতে হবে, সিন্স দে প্লেড ওভার 8-10 ইয়ার্স নাও। তো একটা সময় হয়েছে তাদের উপর ইনভেস্ট হয়েছে, সো তাদের থেকে এক্সপেকটেশনটা এখন হাই। ভালো লেগেছে যে সবাই দলগতভাবে পারফর্ম করেছে, সবাই সবার রোলটা জেনেছে। এখন এটা কনসিস্টেন্সিটা বজায় রাখাটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম, যে আমরা কনসিস্টেন্ট না। ওই জায়গাটা থেকে সিরিজ জয়, ইটস আ বিগ বুস্ট। বাট সামনে যে পাকিস্তান সিরিজ শুরু হবে, আমার মনে হয় যে এই ধারাটা যদি রাখতে পারি তখন আমরা বলতে পারবো যে একটা উন্নতির ছাপ দেখা যাচ্ছে। আদারওয়াইজ ওয়ান অফ সিরিজ জিতে আমরা আবার আকাশে তুলে আবার আমরা 2-1টা ম্যাচ হারলে আমরা বাজে কথা বলা শুরু করবো। লেটার মানে ওদেরকে একটু টাইম দেওয়া দরকার, আমার মনে হয় তাদেরও নিজেদের খেলা জানা দরকার। আপনি যেটা বলছিলেন অনেক কিছু ট্রাই করেছে, তার মধ্যে নিশ্চয়ই শেখ মেহেদীর ব্যাপারটাও আছে, মানে ট্রাই করেছে এবং সেটা ক্লিক হয়েছে, এবং লিটন দাস সেটা বেশ গর্ব সহকারেই বললেন যে তিনি সারফেসের ওপর বিবেচনা করেই তিনি শেখ মেহেদীকে রেখেছেন, মেহেদী হাসান মিরাজকে ড্রপ করে, এবং তিনি খুব একেবারে সোজা সাপটা উত্তর দিয়েছেন যে যদি আমি যখন চিন্তা করেছিলাম কলম্বোই খেলা হবে, আমি তখনই ডিসাইড করে রেখেছি শেখ মেহেদী খেলবে। এইটা কি আসলে শেখ মেহেদী, আমরা বারবার দেখি যে দারুণ প্রতিভাবান একজন ক্রিকেটার, কিন্তু সবসময় দৃষ্টির আড়ালেই থেকে যান মাঝে মাঝে কিছু সময়। শেখ মেহেদী আমাদের টি-20-র জন্য অনেক বড় একটা অ্যাসেট হতে পারেন ইন্টারন্যাশনাল টি-20-র জন্য, মানে যেভাবে লিটন তাকে প্রেস করলেন আর কি। হ্যাঁ, ডেফিনেটলি তিনি কিন্তু ভাইস ক্যাপ্টেনও ছিলেন একটা সময়, সো তিনি একজন টি-20-তে আমাদের একজন স্পেশালিস্ট কিন্তু। আর মিরাজের জায়গাটা তিনি নিয়েছেন, তিনি কিন্তু আর্ন করেছেন। 2টা ম্যাচ বাইরে ছিলেন কিন্তু অনেক প্রেশারে ছিলেন, তিনি যদি পারফর্ম না করতেন তা আবার জাস্টিফাই হতো যে মেহেদী চলে না, শেখ মেহেদী চলতেছে না, মিরাজকে আবার আনো। সো ওই জায়গাটা থেকে এত প্রেশার নিয়ে ছেলেটা যেভাবে কাম হেডেডলি বোলিং করেছে, 4টা উইকেট ওই ম্যাচটা একাই ঘুরিয়েছে বলা চলে। বাট যদিও টিম এফোর্ট ছিল, বাট তার বোলিং পারফরমেন্সটা কিন্তু খুবই দুর্দান্ত ছিল। সো ওই জায়গাটা থেকে জায়গাটা আর্ন করেছে। বাংলাদেশ টিমে এই জিনিসটা হয় না যে একটা প্লেয়ার ভালো করে কামব্যাক করে না, নর্মালি একজনের আরেকজনের মন্দের ভালোটা আমরা পিক করি। সো ওই জায়গাটা থেকে মেহেদী একটা স্টেটমেন্ট মেক করেছে যে দলে ঢুকতে হলে পারফরমেন্স করে ঢুকেছি, এখন যদি মিরাজকে দলে ব্যাক করতে হয় হি নিডস টু পারফর্ম অ্যাজ ওয়েল। সো এই অ্যাকাউন্টেবিলিটিটা আমাদের দরকার। একজন পারফরমেন্স করলো 1 ম্যাচ, 3 ম্যাচ কেউ করলো না, তখন গিয়ে কিন্তু দলের উপর প্রভাব পড়ে। সো অ্যাটলিস্ট একটা গ্রাফ থাকা দরকার উপরের দিকে যাওয়ার। আমার মনে হয় যে আমরা টেস্ট প্লেয়িং নেশন, আমাদের একটা ট্রানজিশন চলছে, ভালো কথা, বাট আমাদের ওই প্লেয়ারদের স্ট্যান্ডার্ড আছে, যেটা আমরা সিরিজ দেখে বুঝেছি, শ্রীলঙ্কা সিরিজ দেখে। এটাই কনসিস্টেন্সিতে রূপান্তরিত করাটাই এখন সবচেয়ে বড় কাজ হবে। এই ট্রানজিশনাল পিরিয়ডে এই যে আমরা যেটা বলছি যে আমাদের তো নামে বড় তারকা ছিলেন, আবার পারফরমেন্সও বড় তারকা ছিলেন, এখন যে অবস্থাটা, এই যে এখন যে স্বাধীনতাটা এসছে যে আমি কাউকে পিক ড্রপ করে অন্য কাউকে পিক করে দেখতে পারি, একটা পরীক্ষা নিরীক্ষার টাইমও কিন্তু চলছে, এইটা দলের জন্য ইতিবাচক কিনা? অবশ্যই ইতিবাচক, কারণ আপনারা দেখেন এখনই কিন্তু আবার নতুন করে তৈরি করতে হবে, কারণ একটা যে ভ্যাকুম হয়েছে সেটা কিন্তু সুযোগ আছে যে আমি কে বা তিনি যে হোক একটাকে নিয়ে আমরা একটা চেষ্টা করতে হবে। কারণ এই যে ভ্যাকুমগুলো থেকে এখন থেকে টিমটাকে যদি ভালো একটা কম্বিনেশন তৈরি করা যায়, সেটা পরে 1 বছর বা 2 বছর পর থেকে হচ্ছে সে সার্ভিস দিতে চাপবে এবং বাংলাদেশ টিমকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। আপনি মেহেদীর কথা আমি যেহেতু বলি যে মেহেদী মিরাজ ওর কিন্তু 2 কোয়ালিটির প্লেয়ার এবং দুজনের ক্যালিবার আলাদা এবং দুইজনই এস্টাবলিশ প্লেয়ার। হ্যাঁ, তো আসলে উইকেট দেখে মেহেদী মিরাজকে ড্রপ দেওয়া হয়েছে বা একে নেওয়া হয়েছে। তো দুজনকে কাউকে ছোট করার সুযোগ নেই। আসলে একজন হলো অলরাউন্ডার, একজন হলো প্রপার অলরাউন্ডার, একজন হলো সুপার বোলার। হ্যাঁ, বোলিং অলরাউন্ডার। সো আমরা কিন্তু আর একটা কথা বারবার আমি বলতে চাই যে আমাদের যে অলরাউন্ডার তারা কিন্তু আমরা ঠিকভাবে আমরা ইউজ করছি না। আমরা সাইফুদ্দিনকে অ্যাজ এ অলরাউন্ডার কিন্তু তৈরি করতে পারি, কিন্তু আপনি তো 9 নম্বরে 10 নম্বরে ব্যাটিং করিয়ে তাকে অলরাউন্ডার করতে পারবেন না। তাকে সুযোগ দিতে হবে 5-6, যে সেখান থেকে একটা বড় ইনিংস খেলতে খেলতেই সে শিখবে। কিন্তু আমরা বলছি অলরাউন্ডার, তাকে 4 মাস 5 মাস পর একটা করে সুযোগ দিচ্ছি, কখনো কখনো সে পারছে, কখনো পারছে না। কিন্তু তার যে বোলিং বা ব্যাটিং, সে কিন্তু একজন অলরাউন্ডার হতে পারে, হওয়ার সুযোগ আছে। আবার মেহেদী হাসান মিরাজের ব্যাটিং
যেটা আছে ব্যাটিং অর্ডার, সেটা নিয়েও কিন্তু এখনও কিন্তু স্টিল পরীক্ষা নিরীক্ষা চলছে। এই জিনিসটা তাকে কিছুটা হলেও পিছিয়ে দিচ্ছে কিনা? আসলে দেখেন, ও হয়ে গেছে এখন পটেটো লাইক, মানে যেখানে দরকার সেখানে তাকে ইউজ করা হচ্ছে, কিন্তু আসলে না, তার খেলার ধরনটাও ওরকম, সে কিন্তু পারে। আমাদেরকে এই টি-20তে কিন্তু আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান নাই, আমরা 4টা ওপেনার নিয়ে খেলছি। তো মিরাজকে মনে করছে যে হয়তো মাহমুদুল্লাহর মতো একটা বড় ইনিংস খেলতে পারবে সিঙ্গেল ডাবল 4 করে, কিন্তু সেটা কিন্তু মিরাজ ফেল করেছে। দ্যাটস ওয়াই মিরাজকে মনে হচ্ছে ওখানে পারবে না কি পারবে না, কিন্তু আসলে মিরাজকে চেষ্টা করছে, কারণ আমাদের মিডল অর্ডার এখন টোটালি কিন্তু ফ্লপ, আমাদের কোনো প্লেয়ারই নাই। আপনি দেখেন হৃদয় যে ব্যাটিংটা করছে, সে কিন্তু কয়েকটা শর্টসের উপরেই ব্যাটিং করে যাচ্ছে, কিন্তু সে সিঙ্গেল আরও বের করার সুযোগ তার আছে কিন্তু, এবং তার ওই কোয়ালিটি আছে, এবং ওই কোয়ালিটি মেক করতে হবে। কারণ আপনি যখন 4টা 5টা বল ডট করে যাবেন, তখন কিন্তু আপনার প্রেশার চলে আসবে, এবং তখন আপনাকে হিট করার জন্য আপনি উইকেটও দিচ্ছেন এভাবেই। তো ও যখন আরও সিঙ্গেলগুলো বের করতে পারবে, যেমন মাহমুদুল্লাহ, মুশফিকগুলো কখনো আটকে রাখা যায় না, তো এই জায়গাগুলো তাকে ডেভেলপ করতে হবে মনে হয়। অবশ্যই এটা ডেভেলপ করা উচিত। একজন সিনিয়র যেহেতু বলেছেন, হয়তোবা তাহিদ হৃদয় বিষয়গুলো খেয়াল করবেন। মাঝারুদ্দিন অমি, একটা ব্যাপার যে আমরা 4 জন ওপেনার খেলিয়েছি, তবে তানজিদ তামিম তিনি শেষ ম্যাচে যেরকম পারফর্ম করেছেন, 6টা ছক্কা মেরেছেন, অনেকে তার যে হিটিং অ্যাবিলিটি সেটা নিয়ে বেশ প্রেস করছেন, একই সাথে পারভেজ ইমনও আছেন। আমরা কি আমাদের পারফেক্ট ওপেনিং পেয়ারটা কি পেয়েছি, নাকি আরেকটু সময় দিতে হবে? অমিক, আমার মনে হয় একটু ভরসা দেখাতে হবে এদেরকে, কারণ আমরা দেখেছি দুজনে কিন্তু কেপেবল তাদের দিনে, বাট এখন এটাই হচ্ছে যে মানে তাদেরকে আরেকটু সময় দেওয়াটা জরুরি। নিউ মানে ইয়াং প্লেয়ার রিলেটিভলি কম্পেয়ার টু লিটনদের সাথে যদি আমি কম্পেয়ার করি, আর ওপেনিং একটা স্পেশালিস্ট জব, সো ওইখানে আপনি সবসময় মেক শিফট বা অন্য কাউকে এনে ট্রাই করার চেয়ে ভালো হয় প্রপার ওপেনারকে দিয়ে সেই সুযোগটা দেওয়া। এখন ওই জায়গাটা গ্র্যাব করতে হলে যারা বাইরে রয়েছে তাদেরকে ওই লেভেলের পারফরমেন্স করতে হবে, দলের প্রয়োজন অনুযায়ী যদি আসতে পারে তাহলে খেলবে তারা। ওই 4 জন ওপেনার খেলানোর একটা যুক্তি দিয়েছিলেন কোচ, যে জাকের আলী অনেক ইনজুর্ড ছিলেন, যার কারণে কিনা নাইম শেখকে 4-এ খেলানো হয়েছে, ওই সময় তাকে স্ট্রাগলও করতে দেখা গিয়েছে। সো আমি খুবই মানে ইমপ্রেসড, বাট আমার তাদের কাছ থেকে ওপেনারদের কাছ থেকে মনে হচ্ছে যে আরেকটু কনসিস্টেন্সি চাই আমি। সেদিন যে কনসিস্টেন্সিটা দেখিয়েছে তানজিদ তামিম, যে 30-40 করে তার একটা আউট হওয়ার ন্যাক রয়েছে, তিনি ইনিংসটাকে শেষ করেন না, বা তার যে শুরুটাকে যে দলের প্রয়োজনে আরেকটু লম্বা করতে হবে সেটা কিন্তু তিনি 3rd ম্যাচে করে দেখিয়েছেন, যার কারণে নকটা 70-80 হওয়াতে কিন্তু বাংলাদেশ 130 ট্রিকি টার্গেট হয়ে যায় কিন্তু অনেক সময় যদি আপনি আর্লি উইকেট পড়ে যায়। তো ওই জায়গা থেকে তানজিদ তামিম কিন্তু ওই ভরসাটা দিয়েছে, যার কারণে আমরা খুব কমফোর্টেবলি ম্যাচটা জিতেছি। সো এই রোলগুলো জানতে হবে, যে ধরবে, লিটন একদিন ম্যাচ ধরেছে, সে 70 করেছে, আমরা ম্যাচটা কিন্তু বের হয়ে গিয়েছে আমাদের জন্য। এরকম দায়িত্বটা নিতে হবে যে আমি খেলে চলে আসলাম, পরে আরেকজন খেলে দিবে, এই জিনিসটা না করে নিজে হাত উঠায় বলতে হবে যে আজকে আমার দায়িত্ব নেওয়ার দিন, আজকে আমি হিরো হতে চাই দলের জন্য। এভাবেই আপনি গ্রেট হবেন বা বেস্ট প্লেয়ার হবেন দলের মধ্যে। আমাদের ড্রেসিং রুম নিয়ে কিন্তু একটা কথা হয় যে অনেক সময় সিনিয়ররা ড্রেসিং রুমে তারা সিনিয়র, কিন্তু তার ড্রেসিং রুমে কখনো লিডার হতে চান না, হন না, অনেক ক্ষেত্রে গা বাঁচান। আমরা ওই ম্যাচে লিটনকে দেখেছি, লিটন মাঠে বেশ চেষ্টা করছিলেন, সচরাচর এমনটা অতটা আমরা শুনতে পাই না যে তিনি পরামর্শ দিচ্ছেন, কাউকে উদ্বুদ্ধ করছেন, তুমি এইভাবে খেলো ওভাবে খেলো। আমাদের মানে হ্যাঁ, কনসিস্টেন্সি প্রয়োজন। এই লিডারটা আমাদের জন্য প্রয়োজন কিনা, যে আসলে কেউ একজন আমাদেরকে বলবে যে না তুমি এইভাবে প্ল্যানটা সেট করো, এইভাবে খেলো, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখেন, ক্যাপ্টেন প্রথমত হি হ্যাজ টু লিড ফ্রম দ্য ফ্রন্ট। আপনি যদি ক্যাপ্টেন পারফর্মার না হন, আপনার কথার কিন্তু মূল্য থাকবে না দলের প্লেয়ারদের মধ্যে, তখন তারা ভাববে যে আপনি তো নিজেই পারফর্ম করতেছেন না, আপনার কথার তো অথরিটি থাকতে হবে। ওয়েন আ ক্যাপ্টেন পারফর্মস, তার ভিতরে ওই কনফিডেন্সটা আসে যে আমি এখন একটা জোর গলা একটা কথা বলতে পারবো। ইভেন তিনি নিজেকেও এখন আরও অনেকটা রেসপেক্টেড ফিল করবেন, যে তার এখন ডিসিশন মেকিং অ্যাবিলিটি নিয়ে তিনি ভাববেন যে এইসব সিচুয়েশনে কী করা যায়, অন্য কারো শরণাপন্ন না হয়, এখন তার নিজের জ্ঞান ডেভেলপ করবেন। ক্যাপ্টেন ভালো খেলছেন, ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, দলকে সিরিজ জিতিয়েছেন প্রথমবারের মতো, সো এটা অনেক বড় বুস্ট। কিন্তু এইটাকে ধারাবাহিক পর্যায়ে নিতে হলে তাকে অ্যাজ আ প্লেয়ার অন অ্যান্ড অফ দ্য ফিল্ড ইমপ্রুভ হতে হবে। তার অনেক জায়গা আছে ইমপ্রুভমেন্ট হওয়ার, তার কনসিস্টেন্সি কেন হচ্ছে না, তাকে অফ দ্য ফিল্ড কী কী জায়গায় কাজ করতে হবে, নট জাস্ট অ্যাজ আ প্লেয়ার বাট অ্যাজ আ হিউম্যান বিংও। মানে আপনি যখন প্লেয়ার যত বড় লেভেলের প্লেয়ারকে ফলো করবেন, তাদের লাইফস্টাইলটাও ফলো করা জরুরি, তাহলে আপনি মানে রোল মডেল হতে পারবেন বাংলাদেশ। অবশ্যই এই ব্যাপারে মুশফিকবাবু যদি বলতেন, আপনিও তো ড্রেসিং রুম শেয়ার করেছেন, অনেক বাংলাদেশের অনেক লিজেন্ডারি ক্রিকেটারদের সাথে খেলেছেন, একজন ড্রেসিং রুমে একজন লিডার কতটা গুরুত্বপূর্ণ, আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে বলেন। না, এরকম হয়েই যায়, একজনকে ফলো করা হয়ে যায়। যেমন আমাদের সময় আকরাম ভাই যেটা বলতো সেটা অনেক কিছু।
আমাদের সময় মনে হতো বুলু ভাই অনেক কিছু বলতো, আমার মনে হয় যে পাইলট যেটা বলতো এটা অনেক কিছু আমাদের কাছে এফেক্ট করতো। কারণ এখন কিন্তু লিটন অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, এটা নর্মাল যে সে 2-1 বছর খেলছে, সে পারফর্ম করছে না এরকম, কিন্তু সে কিন্তু অনেকদিন ধরে ক্রিকেট খেলে এবং সে অলমোস্ট সিনিয়র প্লেয়ার। হ্যাঁ, আমরা যারা বাংলাদেশ নতুন বলছি, আসলে কিন্তু আমরা নতুন না, অলমোস্ট সবাই 8-9 বছর, 4-5 জন প্লেয়ার তো 8-9 বছর ধরে খেলছে। সো দেখেন আসলে যখন অমিত যে বললো যে ক্যাপ্টেনকে আসলে পারফর্ম করতে হয় বিকজ অফ তার মানে কোড অফ কন্ডাক্ট, একটা কথা আছে যে আমি এই খেলছি এইখান থেকে আপনার পারফরমেন্সটা আসবে। তো এই যদি আমার একটা কথা যখন আসবে যে আমি পারফর্ম করছি, তখন না সবাই আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং আপনাকে হেও মনে করবে না। যে আপনি অমিত বললো যে আসলে এটাই ঠিক যে আপনার পারফর্ম, ক্যাপ্টেন যখন সামনে থেকে পারফর্ম করে তখন কিন্তু টিম বুস্ট আপ হয় এবং টিমের অ্যাজিলিটি, মোরালিটি সব বেড়ে যায়। হ্যাঁ, তো আসলে ক্যাপ্টেনকে শুধু ক্যাপ্টেনের রোলটাই অ্যাজ এ ফ্রেন্ড হিসেবেও থাকতে হয়, কারণ মানে আমাকে তো শুধু একা খেললে হবে না, ফুল টিম নিয়ে খেলবে এবং লিটন সেটাই করেছে। আপনি দেখবেন ফুল টিম পারফর্ম করেছে, দ্যাটস ওয়াই আমরা এই লাস্ট সিরিজটা জিততে পারছি। তবে আমার মনে হয় যে ক্যাপ্টেনকে আরো ব্যাক করা দরকার। মানে আমাদের বাংলাদেশ টিমে ক্যাপ্টেন্সি কিন্তু খুব টাফ জব। মানে রিসেন্ট ইয়ার্সে যদি আমি দেখি যে ক্যাপ্টেন্সির অনেক মধ্যে তিক্ততা রয়েছে, যে ক্যাপ্টেন্সি করা যাবে না, ক্যাপ্টেন্সি করলে ঝামেলা আছে, এত ঝামেলা নিতে পারবো না, এরকম চিন্তাভাবনা প্লেয়ারদের মধ্যে হয়। কারণ অনেক কিছু মেনটেন করার পরও যখন হুট করে শুনে যে তাকে বাদ দিয়ে দেওয়া হবে, নেক্সট সিরিজে তাকে বাদ দিয়ে দাও, এটা কিন্তু এফেক্ট করে। তো ক্যাপ্টেনকে আপনি ফ্রিডমটা দেওয়া দরকার যে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আমি তোমার হাতে দলটা দিয়েছি, আমাদের চেষ্টা এটা থাকবে, বাট তুমি যদি খারাপও করো বা ইয়ে করো আমরা তোমাকে ব্যাক করবো অ্যাজ এ ইউনিট। তো তোমাকে নিয়ে যদি সমালোচনা হয়ও, ডোন্ট টেক ইট ইন হার্ট, আমরা অ্যাজ এ ইউনিট আমরা এটা আগাবো। ক্যাপ্টেন যদি এই ভরসাটা পায় তখন তার ভেতরে ওই সাহসটা জাগায়, নাহলে বাইরে থেকে অনেক কিছু শুনে সেও কিন্তু ডিমোটিভেটেড হয়ে যায়। আমাদের ক্যাপ্টেনদেরকে ওই জায়গাটা দেওয়া দরকার, ফ্রিডমটা দেওয়া দরকার। অবশ্যই ভাই, ক্যাপ্টেন কিন্তু আপনার প্র্যাকটিসের সময়ও বেশি পায় না, আপনি ম্যাচের সময় তার কিন্তু অনেক অনেক আপনার মানে সবকিছু অনেক কিছুতেই টিম বেস থেকে শুরু করে টিম কোচ থেকে শুরু করে সবকিছু তাকেই মেনটেন করতে হয়। সো এই জায়গাও তার একটা পেন আছে। কিন্তু আমরা মানে আশা করি ওই যে যেটা মাজারুদ্দিন নবী বললেন যে আসলে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে, তবে এই ভ্যাকুয়ামের মধ্যে যদি লিটন দাস নিজেকে একজন যোগ্য অধিনায়ক হিসেবে যদি প্রতিষ্ঠা করতে পারেন, একই সাথে আমরা আরও যারা এখন সিনিয়ররা আছেন 8-10 বছর ধরে খেলছেন, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বেশ ভালো হবে। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও কথা হবে আমাদের টি-20 দলটাকে নিয়ে এবং একই সাথে পাকিস্তানের সাথে আপকামিং সিরিজটা নিয়েও কথা হবে। আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডা। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা মুশফিকুর রহমান বাবু, একই সাথে আছেন ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট ধারাভাষ্যকার মাজারুদ্দিন অমি। আমরা কথা বলছিলাম শ্রীলঙ্কা সিরিজ নিয়ে, তবে কথা বলতে হবে যে সিরিজটা শুরু হচ্ছে, এই যে পরশুদিন থেকে তো শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে 3টা ম্যাচ, একেবারে নতুন অনেক প্লেয়ার এসছে। এই পাকিস্তানের যখন স্কোয়াডটা আসে আমরা খোঁজার চেষ্টা করি কিছু পরিচিত মুখ, আমাদের জন্য অপরিচিত স্কোয়াডটা আর কি, একেবারে বেশিরভাগই তরুণ। মানে কেমন পারফরমেন্সটা আশা করছেন পাকিস্তানের দলের বিপক্ষে? টি-20 কিন্তু পাকিস্তান সবসময় ভালো, কারণ তারা হার্ড হিটিং খেলে, তারা ছোট থেকে টেপ টেনিস খেলে অভ্যাস। সো এই যেই প্লেয়ারগুলো টেপ টেনিসে ভালো খেলে তারা কিন্তু টি-20 ভালো খেলে, মানে তাদের বলে সুইংটাও ওখানে। আমাদের দেশে তো টেপ টেনিসে সবাই খেলে, আমাদের কম খেলে। ওখানে পাকিস্তানে আমি যে দেখেছি যত টেপ টেনিস টুর্নামেন্ট হয় ওদের লিগও বোধ এত হয় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো সত্যি তারা, এবং যতগুলো প্লেয়ার আপনি দেখেছি, কারণ আমরা ওখানে খেলতে গেছি, উইলস্টপে খেলতে গেছি, পাকিস্তান টিমে খেলতে গেছি, তো যখনই খেলতে গেছি তখনই দেখেছি যে তারা ওই আমাদের যখন গল্প হয় পাকিস্তান, আমরা যখন লিগে খেলেছি এই আমাদের টিমের সঙ্গে সেলিম মাহমুদ এরা যখন ছিল তাদের সঙ্গে কথা বলেছি, তখনও বলেছে আমরা সবাই টেপ টেনিস প্লেয়ার। এবং টি-20 ওরা তো পাওয়ার ক্রিকেট খেলে এবং ওদের ফুড হ্যাবিটটা আসলে টোটালি আমাদের থেকে আলাদা। তারা প্রচুর খায় এবং প্রচুর স্ট্রং, এবং টি-20 হলো আপনার পাওয়ার ক্রিকেট খেলতে হবে মেইনলি। তো সেই দিক থেকে বলবো যে পাকিস্তান যে টিমই আসুক খেলতে, তারা কিন্তু তাদের ভুরি প্লেয়ার আছে এবং তাদের টি-20 আপনার যে পিসিএলটা হয়েছে সেটাও কিন্তু অনেক ভালো পিসিএল হয়। হ্যাঁ জি, পিএসএল এবং ওদের যে অন্যান্য লিগগুলো হয় লোকাল লিগ ভালো, সেখানেও সেখানে। সো
তারা যেই ন্যাশনাল টিমে আসুক তারা কিন্তু প্রুভ করে আসছে। আমাদের এই যে একটা ছোট 50 মেরে দিলাম বা একটা 70 মেরে দিলাম পরের দিনের টিমের চান্স, সেইটা না, তারা কিন্তু 100-200 মেরেই আসে। তো যারা আসছে, যারা আমরা চিনি না, তারা কিন্তু এখানে ইস্টাবলিশ হতেই আসছে। তো আমাদেরকে ওইভাবে, আমরাও ভালো টিম, কিন্তু আমাদের প্রুভ করতে হবে যে একটা সিরিজ জিতে গেলাম পরে আবার হারিয়ে যাচ্ছি, সেটা না, আমাদেরকে আমাদের ধারাবাহিকতা রাখতে হবে। তো এটা আমাদের আরেকটা পরীক্ষা। যদিও আমাদের হোম গ্রাউন্ড, আমাদের মাঠ, উইকেটটা কেমন হবে আমি জানি না। টি-20 উইকেট যদি টি-20-র মতো হয় তাহলে কিন্তু আমাদের একটু কঠিন হবে, বাট আমরা অ্যাডভান্টেজ তো নেবই। মাজারুদ্দিন, আমি এই টিমটা এসছে সালমান আলী আঘার নেতৃত্বে, সম্ভবত গত এশিয়া কাপে, এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশ প্র্যাকটিস ম্যাচ খেলেছিল। তার অনেক প্লেয়ার কিন্তু এই দলেও আছেন, বেশিরভাগ খেলোয়াড়। অনেকে হয়তো বা বলছেন যে অনেকে খুশি যে না, দল কিছুটা মানে অপরিচিত মুখ বেশিরভাগই, আবার অনেকে বলছে যে না, বাংলাদেশ দলকে ছোট করে দেখলো হয়তো বা, যে স্বীকৃত তারকাদের পাঠাচ্ছে না। আপনি কিভাবে এই জিনিসটা দেখছেন, কোন ওয়েতে দেখছেন? না, ওরাও কিন্তু একটা ট্রানজিশন দিয়ে যাচ্ছে। ওদেরও কিন্তু ওই রিজওয়ান, বাবর, শাহিন আফ্রিদি এদের থেকে বের হয়ে এসে একটা নতুন সেট আপ করার চেষ্টা করতেছে। ওদের 2026 ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা হচ্ছে, একটা 25 জনের পুল আছে তাদের। সো ওইটাই দেখার জন্য এই গ্র্যাজুয়ালি সবগুলো সিরিজে সব প্লেয়ারকে দেখছে। এটা একটা ভালো প্রসেস, তারা প্লেয়ারদেরকে দেখে নিতে পারছে। বাংলাদেশের জন্য হচ্ছে যে আমরাও কিন্তু শ্রীলঙ্কা সিরিজে ভালো খেলে এসে এখন আমাদেরও দেখার একটা ব্যাপার রয়েছে, আমাদের কনসিস্টেন্সিটা কোথায়। ভালো লেগেছে যে সেম স্কোয়াডই খেলবে পাকিস্তানের এগেনস্টে, সো একটা উইনিং মেন্টালিটি নিয়ে যাবে। বাংলাদেশ নিজের মাঠে খেললে অলওয়েজ আ ডেঞ্জারাস অপোনেন্ট। আপনি পাকিস্তান যত ভালো টিমই হোক, তারা কিন্তু আন্ডার প্রেশার থাকবে বাংলাদেশে আসলে। প্রথম ম্যাচ বাংলাদেশ উইনিং একটা মোমেন্টামে আছে, প্রথম ম্যাচ যদি বাংলাদেশ জিতে যায় তাহলে কিন্তু পাকিস্তান অনেক প্রেশারে থাকবে। সো ওই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে একটা খুব ভালো চান্স যে গ্রাফটাকে উপরের দিকে দেখানো। আমরা ভালো ক্রিকেট খেলে যদি হারি আমাদের প্রবলেম নাই, কিন্তু আমাদের যদি খেলার মধ্যে কোনো ছন্দ না থাকে, যদি আমরা প্যাটার্নটা না ধরতে পারি যে প্রথম 6 ওভারের কি আমাদের ক্রিকেট খেলবো, আমরা 7 থেকে 16 ওভার আমরা কি টাইপের ক্রিকেট খেলতে চাই, আমরা কি 200-র জন্য খেলি নাকি আমরা 180-র জন্য খেলি প্রথমে ব্যাট করতে নামলে, রিগার্ডলেস অফ দ্য সিচুয়েশন বা পিচের উপর ডিপেন্ড করবে অনেক কিছু, বাট আমরা কি ফরওয়ার্ড থিঙ্কিং কিনা, এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। টি-20 আমরা একটা ভালো দল হতে পারি কারণ আমাদের ফিল্ডিং খুব ভালো। আপনি খেয়াল করে দেখেছেন শ্রীলঙ্কায় কিন্তু আমরা খুব দারুণ কিছু ইয়াংস্টার রয়েছে বা খুব কুইক ফিল্ডার রয়েছে যারা ইম্প্যাক্ট মেক করতে পারে। শামীমের মতো প্লেয়ার, রিশাদ ক্যান ফিল্ড রিয়েলি ওয়েল। আমাদের বোলিং ইউনিটকে বৈচিত্র্য এখন আসা শুরু করেছে। লেগ স্পিনার আছে একজন, এক্সপ্রেস ফাস্ট বোলার আছে তাসকিন, মুস্তাফিজুর অলওয়েজ আ মিস্ট্রি। সো ওই জায়গাগুলো থেকে দল হিসেবে টি-20তে আমাদের স্ট্রেংথের জায়গাটা কোথায় এটা আমাদের দেখা দরকার, ওই অনুযায়ী কাজ করা দরকার। প্লেয়ারদেরকে বারবার রোল চেঞ্জ না করে তাদেরকে একটা ফরওয়ার্ড থিঙ্কিংয়ে নেওয়া যায়। আমাদের এরকম সিচুয়েশন হলে এইখানে কোন প্লেয়ার খেলার জন্য বেস্ট ফিট করে, যে আমরা সেট প্যাটার্নে না গিয়ে মিরাজকে 5-এই খেলাইতে হবে, এর জন্য মিরাজকে 5-এ দিলাম, আমাদের আরও 8 ওভার বাকি রয়েছে। ওই দিন আমি জাকির আলী অনেককে পাঠাতে পারতাম, ওই দিন আমি সাইফুদ্দিনকেও পাঠাতে পারতাম, ওই দিন আমি শামীম হোসেনকেও পাঠাতে পারতাম। ওয়াই মিরাজ দ্যাট টাইম? এই গেম সেন্সগুলো আমাদের মনে হয় যে আরেকটু রাইট করতে হবে, যেটা আমরা সেকেন্ড টি-20 থেকে রাইট করেছি, যার কারণে কিন্তু আমরা রেজাল্ট পেয়েছি, বেসিকগুলো ঠিক করেছি। আমাদের সমস্যাটা যে আমরা অনেক কিছু ট্রাই করতে যাই, বাট আলটিমেটলি আমরা নিজেদের শক্তিটা বুঝতে পারি না। এখন মনে হচ্ছে যে ধরতে পারছে পাকিস্তানের সাথে, যদি এইটাও আমরা সিরিজটা জিতে যাই অনেক বড় কনফিডেন্স বুস্টার হবে বাংলাদেশের সামনে। এই প্লেয়ারগুলো দেখবেন যে নিজেদেরকে স্ট্যাবলিশ ভাবা শুরু করবে। এখন আমরা তো দেখছি মানে পাকিস্তান কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছে, এই দলটার এগেইনস্টে কিন্তু আমাদেরকে খেলতে হবে নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপে, হোপফুলি মানে ইনফ্যাক্ট একটা রিভেঞ্জেরও ব্যাপার থাকবে, কারণ বাংলাদেশ কিন্তু লাস্ট পাকিস্তানে গিয়ে 3 ম্যাচই হেরেছে টি-20 সিরিজে। সো এইখানকার অনেক প্লেয়ার পারফর্ম করেছে বাংলাদেশের এগেইনস্টে। সো এখন বাংলাদেশের মাটিতে খেলা হবে, বাংলাদেশের প্লেয়াররা নিশ্চয়ই চাবে ওটার একটা রিভেঞ্জ নিতে বা একটা রিডেমশন নেওয়া দরকার বাংলাদেশে, যে টি-20তে ভালো ক্রিকেট খেলছি, যে আমরা ওই চ্যালেঞ্জটা তাদেরকে আরেকটু দিতে পারবো। এখন এই পরীক্ষা নিরীক্ষা তো পাকিস্তান করছে, বাংলাদেশ অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সাহেব তিনি কিন্তু বলে দিয়েছেন যে খুব বেশি চেঞ্জ আসবে না, এই যে টি-20 স্কোয়াডটা, দ্যাট মিনস যেটা শ্রীলঙ্কায় খেলেছে সেটা অপরিবর্তিত রয়েছে পাকিস্তান সিরিজে, খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নাই। আসলে কি নাই, নাকি দুই একটা মানে প্লাস মাইনাস হতেই পারে? দেখেন, একটা আছে ইনজুরি হইলে তো হইতে পারে, বাট আমি একটা চাচ্ছি যে একটা দল হিসেবে কনসিস্টেন্ট থাকুক বা একটা কনসিস্টেন্সি থাকুক। দলে যদি বারবার আপনি চপ অ্যান্ড চেঞ্জ করেন তাহলে কিন্তু প্লেয়ারদের ভিতরে একটা মানসিকতা তৈরি হয়, যে ভয় হয়, যে দল থেকে জায়গা হারানোর একটা ভয় থাকে। এই আনসার্টেনিটি না দিয়ে দলটাকে ভরসা দেওয়া উচিত। নাইমকে দলে রেখেছে, আমি খুব খুশি হয়েছি, কারণ তাকে 4-এ খেলিয়ে তার জন্য ঠিক ছিল না এটা, যে তার ইনিংসটা হয়তো ভালো ছিল না, বাট সে তো ওপেনার,
তাকে 4-এ খেলিয়ে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যেত। সো তাকে যে আবার ভরসা দিয়েছে যে না তুমি দলে আছো, দলের প্রয়োজনে আবার খেললে খেলো, বাট তুমি ওপেনই করো, আমাদের জন্য তুমি ওপেনারই। সো ওই রোলগুলো জানানো দরকার। আমরা সাইফুদ্দিনকে আরেকটু অলরাউন্ডারের রোলে আমরা দেখছি, যেটা বাবুভাই বললেন, সাইফুদ্দিনের ব্যাটিংটা এক্সপ্লয়েট করা দরকার, কারণ সিমিং অলরাউন্ডার খুব দরকার। সাকিব যাওয়ার পর কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু একটু বিগড়েছে। ও থাকলে আমরা একজন অ্যাডেড বোলার নিতে পারি, একজন অ্যাডেড ব্যাটার নিতে পারি, কারণ তার ক্যালিবার ব্যাটিং বোলিং দুটোতেই সমান ছিল। সো ওই জায়গাটা থেকে আমাদের এখন নতুন নতুন কিছু হিরো ইমার্জ করা দরকার। রিশাদকে দেখে ভালো লাগে যে একটা প্লেয়ার লেগ স্পিনার আমাদের বাংলাদেশ টিম অ্যাটলিস্ট এখন 2 বছর ধরে, তার একটু কাজ করার, তিনি তো গুড ক্লিন হিটার অফ দ্য বল। সো তার কাজ করার তো অবশ্যই আছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো আপনি প্রতিনিয়ত আপনাকে ইমপ্রুভ করতে হবে, নাহলে আপনাকে তো লিড করে ফেলবে। সেটাই আমি একটু বাবু ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম, এই যে আমরা স্কোয়াড নিয়ে যখন কথা বলি তখন এই স্কোয়াডের সাথে একটা প্রসঙ্গ চলে আসে, নুরুল হাসান সোহান দারুণ একজন ক্যারেক্টার, তার নেতৃত্ব গুণ আছে, আমরা তার নেতৃত্ব গুণ দেখে এসেছি, দেখছি, হয়তো আজকে ভোরেও দেখব। তো একটা ব্যাপার হচ্ছে যে অনেকে বলছেন যে না, নুরুল হাসান সোহানের ইনক্লুড হওয়াটা দরকার, কিন্তু আসলে কোথায় হবে, মানে এখানে খুব বেশি জায়গা নাই, মানে সে যে রোলটা প্লে করে সেখানে কাউকে ড্রপ করে খুব বেশি তাকে পুশ করার সুযোগটা নাই। কিন্তু নুরুল হাসান সোহান এখন যদি না আসেন দলে, তাহলে কখন আসবেন? আসলে দেখেন, বাই চান্স একটা কথা আছে, হ্যাঁ, কিন্তু আমার কথা হলো যে পারফর্ম তো সে করছে, কিন্তু আসলে এই জায়গাতেও নাই অ্যাকচুয়ালি। কারণ লিটন যেভাবে খেলছে, আমাদের 2টা কিপার কিন্তু এখনো টিমে স্টিল। সো একজন ইনজুর হলে জাকির হোসেন যদি ইনজুর হয়, তাহলে কিন্তু সোহানের চান্স একটু আসতে পারে, কারণ সোহান ওই সময় ব্যাটিং করবে যদি কিপিং করে। আমার মনে হয় এখন খুব একটা বেশি সুযোগ নাই সোহানের। সেটাই আপনি এটা মনে করেন কিনা? কারণ হচ্ছে যে মানে এখন তো আর সোহানের এমন বয়স হয়েছে, এমন অভিজ্ঞতা হয়েছে, রাডারে থাকার তো কোনো কারণ নাই, হয় নিবে নাহলে বাদ দিবে। মানে এখন তো এই বয়সী প্লেয়াররা সবসময় রাডারে আসবেন না, রাডারের বাইরেও যাবেন না। সোহানের বেস্ট টাইম চলছে, সো তাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় একটু ট্রিকি আসলে, কারণ উইকেট কিপার তো, কারণ তার রোলটা তো দলে আরো 2 জন যদি উইকেট কিপার থাকে, আপনি ওইটাও সেন্স মেক করবেন। একটা স্কোয়াডে 15 জনের স্কোয়াডে 3 জন উইকেট কিপার থাকলে এটা সেন্স মেক। তো ওই জায়গায় আমরা একজন বোলার নিতে পারি বা একজন অলরাউন্ডার নিতে পারি, কারণ তার যেহেতু উইকেট কিপার। এখন একটা হতে পারে যে মানে কেউ যদি ইনজুর্ড হয়, যেটা বাবু ভাই বললেন, ওটা একটা চান্স হতে পারে, বাট মাঝে মাঝে কোনো সিরিজে খেলিয়েও দেওয়া যেতে পারে। এমন না যে অসম্ভব তাকে নেওয়াই যাবে না, আই ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। কারণ আমাদের এখন দলটা গড়ছে, সো এখন অনেক জায়গায় অনেক রকম সুযোগ আসতে পারে। আসলে খেলিয়ে যদি দেখা যায় যে একটা প্লেয়ার আমার ডোমেস্টিকে পারফর্ম করছে, কনসিস্টেন্টলি পারফর্ম করছে, দেখিও এখানে কি করে, এই ধরনের কোন সিচুয়েশনে দিবে এটা টিম ম্যানেজমেন্ট এটা ডিসাইড করবে। বাট তাকে আমার মনে হয় যে সিস্টেমে রাখা দরকার, কারণ তিনি যে টাইপের, এখন তার গেম সেন্স অনেক ভালো হয়েছে, অ্যাজ আ লিডার বলি, তার খেলার ধরন বুঝতে পারেন তিনি। সো ড্রেসিং রুমেও তার একটা ইনফ্লুয়েন্স থাকতে পারে, তিনি কাছাকাছি থাকলেন, হয়তো যখন সুযোগ আসলো একদিন খেলিয়ে দিলেন। ইংল্যান্ড বলি বা অস্ট্রেলিয়া বলি, এরা কিন্তু অনেক প্লেয়ার রোটেশন করে, সুযোগ পেলেই খেলিয়ে দেয়, আবার ডোমেস্টিক খেলতে পাঠায়, আবার একজনকে আনে। সো আমাদের ওই লাক্সারি নাই, আমাদের কিন্তু অনেক প্লেয়ারও নাই যে এরকম একজন সোহানকে আমরা জাস্ট রেখে দেবো বা সুযোগ নাই দেখে খেলাবোই না, আর এরকমও না। তাকেও আমার মনে হয় যে হি অলসো ডিজার্ভ ইট। অবশ্যই। মুশফিক বাবু ভাই, একটু জানতে চাচ্ছিলাম যে এই যে যেটা বললেন যে প্লেয়ারদের রোটেশনে রাখা, আমাদের কিন্তু সেট আপ কিন্তু খুব বেশি চেঞ্জ হয় না। আপনি দেখেন পাকিস্তানের পুরো সেট আপটা আপনি চিনতে পারবেন না, আমাদের সেট আপটা খুব বেশি চেঞ্জ হয় না। একটা গ্রুপ গেল, আর একটা গ্রুপ টেক ওভার করবে, কিন্তু সেই গ্রুপটাই দেখা গেল বছরের পর বছর খেলে যাবে, তাদেরকে একসময় দল থেকে বাদ দেওয়ার মতো সাহসটা হয়তো বা ম্যানেজমেন্ট করতে পারবে না। কিন্তু এইটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, যেটা মাজারুদ্দিন নবী বললেন, এই রোটেশনটা আমাদের ভবিষ্যতের দলটাও তো তৈরি করতে হবে। হঠাৎ করে দেখা গেল যে একসময় লিটনও থাকবে না, শান্তও থাকবে না, মিরাজও থাকবে না, তখন কি হবে? এই জন্য আমাদের এই টিম হাই পারফরমেন্স স্ট্রং করতে হবে মেইনলি। কারণ আমরা যারা ন্যাশনাল টিম থেকে বাদ পড়ি বা ইনজুরির জন্য পিছিয়ে যায়, তারা কিন্তু ওই ফ্যাসিলিটিটা পায় না অ্যাকচুয়ালি, যে ন্যাশনাল টিমের যে ফ্যাসিলিটিটা অল্প কিছু পাওয়া যাচ্ছে। সো একজন প্লেয়ার যখন একটা লেভেল থেকে নিচে চলে আসে, তাকে যখন হেল্প না করা হয়, সে কিন্তু আরও নিচে নেমে যায়। আর আমাদের যে ট্র্যাডিশন যেটা হচ্ছে, যে আসলে আমাদের কম্পিটিশনটা হচ্ছে কিন্তু না পারার দিকে। সবাই, আমি সরি কাউকে ছোট করার জন্য বলছি না, আমরা একজন আরেকজনকে পারফরমেন্স আমার খারাপ হওয়ার জন্য আরেকজন চান্স পাচ্ছে। আমি এই না যে অমিত থেকে আমি ভালো করে আমি অমিত জায়গায় যাচ্ছি, সেটা হয়েছে। তো এই জন্য আমরা খুব বেশি চেঞ্জ করতে পারছি না, কারণ আমার তো অপশনই না অ্যাকচুয়ালি। তো আমাদের যখন এই ব্যাকআপগুলো থাকবে, আমাদের পাইপলাইনে অনেক প্লেয়ার থাকবে, আমাদের ফ্যাসিলিটিটা ওইরকম থাকবে, এই টিমের পারফরমেন্স, এবং তারা গোটা
ওয়ার্ল্ডে খেলে বেড়াচ্ছে এবং পারফর্ম করে বেড়াচ্ছে এবং সুযোগ করছে কখন আমি এখানে ঢুকবো, এবং পিছন থেকে যখন আপনাকে ধাক্কা দেবে যে আমি আছি, তখন কিন্তু একটা সুপার আপনার পারফরমেন্স করার আগ্রহ বেড়ে যাবে এবং সব একটা মানে সুপার আপনার মানে কম্পিটিশনটা বেড়ে যাবে, এবং এই যে এটা কম্পিটিশনটা বেড়ে তখন কিন্তু ভালো খেলার জন্য এবং সুযোগ থাকবে। তো এইগুলো যখনই আরও ডেভেলপ করতে পারবো আমরা, তখন আমাদের জন্য ভালো হবে। অবশ্যই মানে আশা করি যে আমিনুল ইসলাম বুলবুল এসেছেন, তিনি আমাদের ক্রিকেট সিস্টেমটা নিয়ে হয়তো বা কিছুটা চেঞ্জ আসবে। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আপনাদের স্বাগত সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমার সাথে এই স্টুডিওতে আছেন মুশফিকুর রহমান বাবু এবং একই সাথে আছেন মাজহারউদ্দিন অমি। আমরা কথা বলছিলাম আমাদের ক্রিকেট নিয়ে, আমাদের দল নিয়ে। আমরা এর মধ্যে একটু ছোট্ট করে আমরা চলে যেতে চাই গ্লোবাল সুপার লিগের প্রসঙ্গে। আজকে ভোরে খেলা রংপুর রাইডার্সের সাথে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের টানা দ্বিতীয়বারের মতো একটা চ্যাম্পিয়ন হওয়ার একটা আভাস পাচ্ছে, এবং এই যে একটা ধারাবাহিক পারফরমেন্স, শুরুতেই কিন্তু মোহাম্মদ আশরাফুল বলেছেন প্রথম ম্যাচের আগে যে আমরা এবার ধারাবাহিকভাবে ম্যাচ বাই ম্যাচ জিততে চাই, সেটাই হচ্ছে। এই পারফরমেন্সটা কতটুকু রংপুর রাইডার্সকে পরিণত করবে, এবং একই সাথে নুরুল হাসান সোহান সহ অন্য যারা পারফর্মার আছেন তাদেরকে কতটুকু পরিণত করবে? মাজহারউদ্দিন অমি, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কি যে আমাদের একটা সেপারেট একটা দল একটা বিদেশে গিয়ে একটা টুর্নামেন্ট খেলছে, ওটার ফাইনালে যাচ্ছে, চ্যাম্পিয়ন হচ্ছে। এখানে ন্যাশনাল টিম আরেক কাজে বিজি আছে, টি-20 কিন্তু খেলছে ইন্টারন্যাশনাল। সো এটা আমাদের ডেপথটা বাড়াবে, আমাদের যে পাইপলাইনটা বড় হবে, আমাদের প্লেয়ারদের ইন্টারন্যাশনাল এক্সপোজারটা বাড়বে, যে তারা ওই হাই স্টেক গেমে কীভাবে খেলতে হয় ওগুলো ধারণা হচ্ছে। সো এই প্রেশারগুলো নিয়ে একটা দল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে ফাইনালে যাচ্ছে, একবার ট্রফি এনেছে, এবার আবার ওটাকে ডিফেন্ড করছে যাচ্ছে। আমাদের লোকাল প্লেয়াররা ক্যাপ্টেন, আমাদের লোকাল প্লেয়াররা ফরেন প্লেয়ারদেরকে ট্রুপ করছে। সোহানের মতো একজন প্লেয়ার লিডার হয়ে অন্যান্য ফরেনারদেরও তো তার লিডারশিপের আন্ডারেই খেলতে হচ্ছে। সো এইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো। আমি চাবো রংপুর আবার জিতুক, কারণ আমাদের ওয়ার্ল্ড ওয়াইডও একটা সুনাম দরকার, যে আমাদেরও একটা ব্র্যান্ড অফ ক্রিকেট আছে, আমাদেরও ডেপথ আছে, আমাদের ক্রিকেটে বড় পরিসরে যেটা আমরা এখন ছড়িয়ে দেওয়ার কথা বলছি, যে সব অঞ্চলে যাতে ক্রিকেটটা ছড়িয়ে যায়, নট জাস্ট ঢাকা সেন্টার্ড অ্যান্ড অল। রংপুর ইজ আ বিগ ব্র্যান্ড ফর বাংলাদেশ ক্রিকেট, টু বি ভেরি অনেস্ট। অবশ্যই। এবং কাদের এগেইনস্টে খেলছি আমরা? মানে হোবার্ট হ্যারিকেন্স, রাইট এক্স্যাক্টলি, আমি ওটাই বললাম। ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি আপনার অন্যান্য চ্যাম্পিয়নদের সাথেই তো খেলতে গিয়েছে, বাংলাদেশও একটা চ্যাম্পিয়ন দল বিপিএল এর, বা আমরা ওইভাবে, ওরা হয়তো ওইবার চ্যাম্পিয়ন ছিল না, বাট সামহাও বরিশাল যেতে পারেনি, রংপুর গিয়ে তারা কিন্তু জায়গাটা ধরে ফেলেছে, সুযোগটাকেও কাজে লাগিয়েছে। সো বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেও তার রংপুরের মতো দল থাকা খুব দরকার, কারণ এদিক থেকে প্লেয়ারদের এক্সপোজার বাড়ে। সৌম্যর মতো প্লেয়ার এখন ওখানে খেলছে, সৌম্য তো ন্যাশনাল টিমে নাই, বাট বাইরে তার একটা সুযোগ হচ্ছে খেলা। সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, আমাদের যত প্লেয়ার, কামরুল ইসলাম রাব্বি, যত রয়েছে, যত লোকাল প্লেয়াররা বাইরে গিয়ে খেলবে, আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে। অবশ্যই মুশফিক বাবু ভাই, আমরা মানে টি-20 তো অনেক সময় পারফর্মার পাই না, তো এই যে রংপুরের হয়ে দুইটা ধরেন আপনার এরকম ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করার সুযোগ এসেছে, এই ক্রিকেটাররা কি একটা প্রেশার সবসময় ক্রিয়েট করবেন কিনা? হ্যাঁ, আমরা তো ওই যে বললাম যেভাবে লিগগুলো তো এইভাবে হয় না, বিপিএল ছাড়া ওই রকম তো লিগ হচ্ছে না। আর এই যে আর একটা জায়গা জিএসএল, এইখান থেকে এই টিমটা সবসময় তাদের প্লেয়াররা একটা প্রেশার হয়ে থাকবে কিনা আমাদের ন্যাশনাল টিমে যারা আছে তাদের জন্য, ইনক্লুডিং সোহান আর কি? হ্যাঁ, এটাও একটা কম্পিটিশন অ্যাকচুয়ালি। দেখেন, আমরা যদি সোহান এইখানে না খেলতো, বা আমি যে প্লেয়ারগুলোর নাম বলে এখানে না খেলতো, তারা কিন্তু হারাই গেছে অলমোস্ট, তারা ব্লাইন্ড। কারণ আমরা সবসময় ওই আপনার জিসটা খাই, আমরা 11 জনকে দেখি টেলিভিশনে যারা ন্যাশনাল টিমকে সার্ভিস দিচ্ছে। তো এরকম অনেক প্লেয়ার আছে যারা সার্ভিস দেওয়ার মতো রেডি হচ্ছে বা রেডি হয়ে আছে, কিন্তু আসলে খেলবে তো 11 জন থেকে 14 জন। তো এটা অবশ্যই একটা থ্রেট সব টিমের জন্যই। তো আমি বলবো যে এটা সুপার একটা এক্সপোজার, যে বাংলাদেশ একটা ব্র্যান্ড যেখানে গায়নার মতো জায়গায় যে খেলছে এবং ফাইনাল অলমোস্ট চ্যাম্পিয়ন হবে আমরা আশা করি। এবং একই সাথে আমাদের বিপিএল লাস্ট বিপিএলটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে, তার মধ্যে রংপুরও ছিল, এবং সেই রংপুর দলটাই কিন্তু এখানে কম্পিট করছে। ইফতিখার খেলছেন, আরও বড় বড় বিদেশিরা খেলছেন, মানে কাইল মায়ার্স তিনি পারফর্ম করছেন। মানে যেখানে আগে বাংলাদেশ কিন্তু বিদেশিভাবে পেত না, সেখানে ভালো বিদেশি পেত না, তারা ভালো বিদেশি নিয়ে কম্পিট করতে পারছে। এটা কি বাংলাদেশি টিমগুলোর জন্য কি একটু তাদের ইমেজটাকে হাই করবে কিনা? অবশ্যই করবে, কারণ দেখেন আমরা যখন টুর্নামেন্টে আসলে বাংলাদেশ প্লেয়ার পাই না, বিকজ তখন ওয়ার্ল্ড ওয়াইড সব বড় বড় টুর্নামেন্টগুলো চলছিল, দ্যাটস ওয়াই আমরা প্লেয়ার পাইনি।
কিন্তু আমাদের দেশে যে ভালো প্লেয়ার আসতে চায় না সেটা কিন্তু না, আমাদের একটু অর্থনৈতিক ইস্যু ছিল যে সবাই সব পেমেন্টগুলো দেয় না সব টিমগুলো, তবে এটা কাটিয়ে উঠতে হবে। তবে আমার মনে হয় একটা গুডউইল যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটার জন্য খুবই খারাপ, গোটা বাংলাদেশের জন্য ইমেজ বিশেষ করে নষ্ট হয়। তো আমি বলবো যে এটা অনেক ভালো একটা জিনিস যে আমরা ওভারসিজ খেলছি এবং ভালো কিছু করার চেষ্টা করছি। অবশ্যই, এবং একই সাথে মানে সাকিব আল হাসান তিনিও তো পারফর্ম করলেন, অনেকে অনেক কথা বলছেন। এখন কি মানে সাকিব আল হাসানকে কি আমরা এই মানে ফেরার কথাটা যেটা আলোচনা হচ্ছে সেটা এখন আসলে আর কোনো সুযোগ আছে কিনা? অমিক, একটা হতে পারে উনি যদি চান যে তার একটা ফেয়ারওয়েল ম্যাচ তিনি খেলতে চান, দ্যাট উড বি আ ডিফারেন্ট, এটা তার একটা তাকে যদি অফার করা হয় সেটার জন্য তো সরকারের উচ্চ পর্যায়ের দিকে মানে হ্যাঁ, দ্যাট ইজ আ ডিফারেন্ট কেস। আর আমরা যদি ভাবি সাকিবকে আমাদের দলে লাগবে, আমাদের বাট আই ডোন্ট সি সাকিব আল হাসান ফর ফিউচার প্রসপেক্ট বাংলাদেশে। সাকিবকে এখন আমাদের দলে এনে আমাদের দলের পরিস্থিতি যদি ঠিক করার জন্য ভাবি তাহলে এটা আমাদের মানে ব্যাকওয়ার্ড থিঙ্কিং হবে। সাকিব নো ডাউট লেজেন্ড, তিনি এখনও খুব ভালো প্লেয়ার, বাট বাংলাদেশ টিমকে যদি T20 ফর্মেটে আগাতে হয় উই নিড টু মুভ অন। আমাদের নতুন নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে, সামনে আগাতে হবে। আমাদের এটাও বুঝতে হবে যে তাদের একটা সার্টেন পিরিয়ড ছিল, সেটা চলে গিয়েছে। এখন ইন্টায়ারলি হিজ ডিসিশন যে তিনি কখন রিটায়ার করবেন বা রিটায়ার করবেন কিনা, বাট রিটায়ারমেন্টের তো বয়স হয়েছে। এমন তো না যে সাকিবের আরও 4-5 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মতো সুযোগ আছে। তো ওই জায়গাটা থেকে আমাদের একটু সামনে ভাবতে হবে। বাকি তার ইন্টারন্যাশনাল ক্রিকেট তিনি খেলতে চান কি চান না, এটা তার এবং বোর্ডের মাধ্যমে একটা কথাবার্তা হওয়া দরকার। অ্যাজ আ ফ্যান মানে আমি তাকে দেখি, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলতে দেখি, এটা আমার খুব ভালো লাগে। বাট আপনি যদি বলেন আমাকে যে ফিউচারের জন্য আমি সাকিব আল হাসানকে ন্যাশনাল টিমে চাই কি না, না আমি চাই না, আমি নতুন কাউকে চাই। অ্যান্ড সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আমরা ওই এরা থেকে বের হয়ে এসেছি, এখন আবার ওই পিছনে যাওয়ার কোনো মানে হয় না। অবশ্যই মুশফিকুর রহমান বাবু, আপনারও কি একই ধারণা? আপনাকে তো ক্রিকেট ক্যাপ্টেনে বিদায় বলতে হয়েছে, কিন্তু একটা বয়স থাকে, একটা সময় থাকে, হয়তোবা ভালো পারফর্ম করছেন সাকিব, তারপরে এখন এই সিচুয়েশনে তাকে কতটুকু দরকার পারফর্মার হিসেবে না শুধু লিডার হিসেবেও? দেখেন 2026 যদি আরেকটা ওয়ার্ল্ড কাপ হয় এবং ও যদি ফিট থাকে তাহলে হোয়াই নট। হ্যাঁ, তাহলে আমি বলবো যে আসলে সাকিব তো একটা ব্র্যান্ড এবং যে কোনো টিমের প্লেয়াররাই সাকিবকে মানে এবং বুঝে যে সাকিব আছে, এটা যে থ্রেট। তাহলে এই যে ব্যাকওয়ার্ড থিংকিং এর যে ব্যাপারটা, ওইটার ব্যাপারে আমাদের 2026 ওয়ার্ল্ড কাপে মানে গোলটা কি থাকবে? আমরা তো সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাই, হ্যাঁ, কিন্তু যে আমরা বলি যে এইবার না সামনের বার, এইবার না সামনের বার, মানে ওই সুযোগে যদি সাকিব আল হাসানকে বিদায় দেওয়া যেত, আমাদের ঘরে হচ্ছে না আর কি T20 ওয়ার্ল্ড কাপটা, ওই হিসাবে বাবু ভাই একটু আশাটা রাখলেন আর কি। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ বাবু ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একই সাথে মাঝারুদ্দিন অমি, আপনাকেও ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেমনটা শুনলেন যে আমরা শ্রীলঙ্কা সিরিজ নিয়ে কথা বললাম, পাকিস্তান সিরিজ নিয়েও কথা বললাম, তবে একটা ব্যাপার যে হ্যাঁ 2026 ওয়ার্ল্ড কাপটা নিয়ে ওই যে গোলের কথা বললেন, সেই গোলটা কিন্তু এখনই সেট করতে হবে। আমরা কি করতে চাচ্ছি? আমরা একটা নতুন দল করতে চাচ্ছি নাকি আবারও সেই পুরনো একটা যে বৃত্ত তার মধ্যেই বন্দী থাকতে চাচ্ছি, সেটা চিন্তা করতে হবে। সেটা বিসিবিকে চিন্তা করতে হবে, টিম ম্যানেজমেন্টকে চিন্তা করতে হবে। আশা করি তারা করবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।